নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আছি আমি অর্পিতা। সঙ্গে অর্পিতা পরিবারে যুক্ত হওয়ার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, বেবি কেয়ার রিলেটেড, চাইল্ড সাইকোলজি রিলেটেড টিপস পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনারা সাথে সাথে পেয়ে যান। তো বন্ধুরা, চলে আসি আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনার বিষয় হলো কৃমি। আগের এপিসোডেই আমি কৃমি নিয়ে আলোচনা করেছিলাম। চলে আসি আজকের এপিসোডে। আজ আমি আলোচনা করব কৃমি সংক্রমণ থেকে বাঁচার উপায়, কৃমির সংক্রমণের লক্ষণ আর কৃমির সংক্রমণ কিভাবে হয়। এই বিষয়গুলো নিয়ে কিন্তু আগের এপিসোডেই ডিটেলসে আলোচনা করা আছে। যদি না দেখে থাকেন আগের এপিসোডটি, তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। তো চলে আসি আজকের আলোচনায়। যখন আপনার ছোট্ট শিশুটি সবে মাত্র হাঁটা শুরু করছে, তখন কি হয় বন্ধুরা? তখন কিন্তু তাকে আপনাকে মাটিতে ছাড়তেই হবে, কারণ আপনি তাকে বিছানার মধ্যে তখন রাখতে পারবেন না বা ওপরে কোনো জায়গায় রাখতে পারবেন না, কারণ পড়ে যাওয়ার চান্স থাকবে। সেই সময় যখন সে সবে সবে হাঁটা শিখছে, হাঁটছে, পড়ছে, আবার উঠে দাঁড়াচ্ছে, আবার হাঁটছে, এই সময়টায় আপনার সন্তানকে কিন্তু আপনাকে মাটিতেই হাঁটতে দিতে হবে। আর এই সময় তাকে খালি পায়েই হাঁটতে দিতে হবে। আর এই সময়টাতেই কি হয়, বাচ্চার মধ্যে কৃমির সংক্রমণটা কিন্তু বেড়ে যাওয়ার খুব আশঙ্কা থাকে, কারণ কৃমি সংক্রমণ মেনলি হয় কিন্তু মাটি থেকে। মাটির মধ্যেই কৃমিটা থাকে, আর বাচ্চারা যখন খালি পায়ে সেখানে হাঁটে, তখন কিন্তু তাদের মধ্যে কৃমিটা ঢুকে যাওয়ার চান্সেস থাকে। তাই এই সময় আপনার সন্তানকে কৃমি থেকে রক্ষা করার জন্য নিয়মিত ডক্টরের চেক আপ করাতে পারেন। 3 মাস ছাড়া ছাড়া কি 6 মাস ছাড়া ছাড়া আপনার সন্তানকে চাইল্ড স্পেশালিস্ট ডক্টরের কাছে নিয়ে যান এবং চেক আপ করান কি তার মধ্যে কৃমির সংক্রমণ হয়নি তো। আর এটা এই ডক্টর চেক আপ ছাড়াও আপনারা আর যা যা করতে পারেন, সেই জিনিসগুলো নিয়েই কিন্তু আজ আমি ডিটেলসে আলোচনা করব। শুনতে থাকুন পুরো ভিডিওটি, একটুও স্কিপ না করে শুনতে থাকুন। এখন বন্ধুরা, আমরা বাচ্চাকে কিন্তু প্রায় সবাই ডাইপার পরিয়ে রাখি, যাতে টয়লেটের ইস্যু না হয়। ডাইপারের মধ্যেই বাচ্চা টয়লেট করে। তো বাচ্চাকে যেহেতু আমরা সবসময় ডাইপার পরিয়ে রাখি, মায়েদের এটাও দায়িত্ব থাকবে বাচ্চার ডাইপার যেন নিয়মিত বদলানো হয়। এরকম যেন না হয় একটা ডাইপার পরালেন, অনেকক্ষণ আর সেদিকে কোনো খেয়াল রাখলেন না, সেটা পড়াই রইলো, অনেক ঘন্টা পরে আপনি ধরুন সকালে পড়ালেন, সেই ডাইপারটাকে আপনি হয়তো রাতে খোলাচ্ছেন। সেই জিনিসটা কিন্তু একদম করবেন না। সেখান থেকে কিন্তু বাচ্চার মধ্যে ইনফেকশন হওয়ার হাই চান্স থাকে। তাই বাচ্চার ডাইপার রেগুলার কয়েক ঘন্টা ছাড়া ছাড়া আপনাদেরকে দেখে দেখে কিন্তু বদলে দিতে হবে। বন্ধুরা, আগেই বললাম যে এই সময় বাচ্চাদেরকে আপনাদের যখন হাঁটতে শুরু করে, এই সময় আপনাদের বাচ্চাদেরকে বাইরে ছেড়ে দিতে হবে, বাইরে হাঁটার জন্য ছেড়ে দিতে হবে। তো আপনাদের যেটা দায়িত্ব থাকবে, বাচ্চাকে তো আপনি ছাড়ছেন, বাচ্চাকে যাতে একটা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ পায় বাচ্চা বাইরে, সেটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তাই ঘর এবং ঘরের আশপাশটা আপনাদেরকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং প্রয়োজন হলে জীবাণুনাশক ইউজ করে প্রত্যেক দিন ঘর এবং ঘরের আশপাশটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, যাতে সেখানে থাকা জীবাণু থেকে বাচ্চার মধ্যে সংক্রমণ না হয়। শিশু যখন হাঁটতে শেখে, সেই সময়ই তো বললাম কৃমির সংক্রমণটা হওয়ার হাই চান্স থাকে। তো এই সময়টায় চেষ্টা করুন আপনার সন্তানকে একটা জুতো পরিয়ে রাখতে। জুতো যদি পরা থাকে, তার মধ্যে কৃমির সংক্রমণ হওয়ার চান্সেস কিন্তু অনেক কমে যাবে। আর তারপরে কি করবেন, যখন সে খেলে ধুলে বাইরে আসবে, ঘরেতে আসবে, যখন ফিরবে সে, সেই সময় তার হাত পা ভালো করে সাবান দিয়ে ধুয়ে দিন। তাহলে দেখবেন কৃমির সংক্রমণটা অনেকটা আপনি ঠেকাতে পারবেন। শিশুকে যেহেতু হাঁটতে শেখে বললাম, বাইরে খেলাধুলা করে, শিশু তো এই সময় বিভিন্ন জায়গায় যায়। ধরুন আপনার বাড়ির উঠোনটা বৃষ্টি হয়েছে, কাদা স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে, বা বাড়ির উঠোনে বালি টালি পড়ে রয়েছে,
সেই সমস্ত জায়গায় বর্ষাকালে বিশেষ করে বাচ্চাকে একটু এড়িয়ে চলুন। সেই সমস্ত জায়গায় বাচ্চাকে ছাড়া থেকে একটু এড়িয়ে চলুন। কারণ কাদাযুক্ত মাটি, স্যাঁতস্যাঁতে বালি বা এমন জায়গা যেখানে পশু-পাখি পটি থাকতে পারে, এই ধরনের জায়গায় বাচ্চাকে ছাড়া থেকে একটু এভয়েড করুন। কারণ এই ধরনের জায়গাতেই কিন্তু ইনফেকশনটা বেশি হয়। বিশেষ করে বর্ষাকালে যখন জল জমে যায়, নোংরা জল, সেই জল তো যেকোনো জায়গা থেকেই আসতে পারে বন্ধুরা। তো সেই নোংরা জলের আশপাশে যেন বাচ্চা একদমই না যায়। সেখান থেকে কিন্তু ভীষণভাবে সংক্রমণ হওয়ার চান্স থাকে। আপনার বাড়ির টয়লেট এবং শিশুর পটি করার জায়গা কিন্তু প্রত্যেকদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং নিজেও হাইজিন মেনটেন করুন। আর শিশুকেও টয়লেট করার, পটি করার পরে হাইজিন মেনটেন করতে শেখান। তাহলে কিন্তু ছোট থেকেই যদি এই জিনিসটা শিশুকে শেখান, তাহলে কিন্তু আপনার শিশু অনেক রকম রোগ সংক্রমণের হাত থেকে বেঁচে যাবে। আর কৃমি তো তার মধ্যে আছেই। কৃমির সংক্রমণ ঠেকাতে এটাও একটা বড় উপায়। নিজেও হাইজিন মেনটেন করুন আর আপনার শিশুকেও হাইজিন মেনটেন করা ছোট থেকেই শেখান বন্ধুরা। শিশুকে যখনই নখ বড় হবে, নখ কেটে দিন। কারণ শিশু যখনই নখ বড় হয়ে যায়, সেই নখের মধ্যে ময়লা জমতে শুরু করে এবং এই নখের মধ্যেই কিন্তু শিশুর যদি কৃমি হয়, সেই কৃমির ডিমও চলে আসার হাই চান্স থাকে। সেখান থেকেও কিন্তু কৃমির সংক্রমণ হতে পারে। তাই যখনই শিশুর নখ হাত দিয়ে দেখবেন একটু বড় হয়েছে, সেই নখটা কিন্তু আপনাদেরকে কেটে দিতে হবে। নখ যদি শিশুর ভালোভাবে কাটা থাকে, তাহলে জীবাণুর সংক্রমণ অনেকটাই আপনারা কমাতে পারবেন। শিশুকে সবসময় ফোটানো জল অথবা ফিল্টার্ড ওয়াটার খাওয়ান। নরমাল জলের মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণে জীবাণু থাকে, যেখান থেকে শিশুর মধ্যে জীবাণু সংক্রমণ বা কৃমি সংক্রমণ হওয়ার হাই চান্স থাকে। তাই জল ব্যবহারের ক্ষেত্রেও আপনাদেরকে সতর্ক হতে হবে। শিশুকে সবসময় ফোটানো বা ফিল্টার্ড ওয়াটার খাওয়ান। আপনারা সবসময় বাড়িতে শাকসবজি ধুয়ে খান। আশা করি আপনারা ধুয়েই খান। আপনারা যেটা অ্যাড করতে পারেন সেটা হচ্ছে শাকসবজিটা ধুয়ে মোটামুটি 20 মিনিট টু 30 মিনিট সেটাকে একটু ভিজিয়ে রাখুন। ভিজিয়ে রাখলে কি হয়, তার মধ্যে যে জার্মটা থাকে সেটা কিন্তু সহজেই ছেড়ে যায়। কিন্তু আপনি যদি শাকসবজিটাকে জাস্ট ধুয়েই রান্না করতে দিয়ে দেন, পুরো জার্মটা কিন্তু ক্লিন হয় না। তাই শাকসবজি ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন, তারপর সেটা রান্না করুন। তাহলে দেখবেন কৃমির সংক্রমণ বা জীবাণু সংক্রমণ অনেকটাই আপনারা কমাতে পেরেছেন। মাছ মাংস ভালো করে সেদ্ধ করে রান্না করুন আর দেখে নিন সেটা ফ্রেশ আছে কিনা। বাচ্চার পাশাপাশি বাড়ির বড়রাও কিন্তু ডক্টরের সাথে কনসাল্ট করে ডিওয়ার্মিং করান 3 মান্থস ছাড়া ছাড়া কি 6 মান্থস ছাড়া ছাড়া। তাহলে কি হবে, বাড়ির বড়দের থেকে বাচ্চাটির কিন্তু কৃমির সংক্রমণ হওয়ার চান্সেস থাকবে না। এছাড়াও বাড়িতে যদি কোনো পোষ্য পশু থাকে, তারও কিন্তু ডিওয়ার্মিং করানোটা কিন্তু বাধ্যতামূলক। কারণ সেই পোষ্য পশুর থেকেও কিন্তু বাচ্চাদের মধ্যে কৃমির সংক্রমণ হওয়ার চান্সেস থাকে। শিশু যে খেলনাগুলো দিয়ে খেলে, সেই খেলনাগুলোকেও কিন্তু বন্ধুরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ আপনারা জানেন বাচ্চাদের মধ্যে খেলনা মুখে দেওয়ার একটা হাই প্রবাবিলিটি থাকে। ম্যাক্সিমাম বাচ্চাই কিন্তু খেলনা বলুন, আঙুল বলুন, মুখে দিয়ে ওরা চুষতে থাকে। তাই প্রথমেই একবার বললাম, বাচ্চার নখ ছোট করে কেটে দেবেন যাতে আঙুল মুখে দিলে সেখান থেকে কোনো জার্ম তার পেটে না যায় বা কৃমি হওয়ার চান্স না থাকে। আর হচ্ছে তার খেলনাগুলোকে ভালো করে একটু জীবাণুনাশক ইউজ করে, ডিটারজেন্ট ইউজ করে ভালো করে খেলনাগুলোকে কিন্তু ডেলি ওয়াশ করে দেবেন। তাহলে বাচ্চা যদি খেলনা মুখেও দেয়, তাহলে বাচ্চার মধ্যে সংক্রমণ হওয়ার চান্স অনেকটাই কমে যাবে বা থাকবে না। তো এই উপায়গুলো কিছু কিছু ছোট ছোট টেকনিক আজকে আমি আপনাদের সাথে আলোচনা করলাম। এই টেকনিক গুলো যদি আপনারা মেনে চলেন, এই ট্রিক্স গুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে আশা করি আপনার সন্তানের মধ্যে কৃমির সংক্রমণ হওয়াটা অনেক অংশেই কমাতে পারবেন। পুরোপুরি ঠেকাতে পারবেন এই কথাটা আমি কখনোই বলবো না। কারণ কোথা থেকে কিভাবে সংক্রমণ হয়ে যাবে সেটা আমরা কেউ বলতে পারি না। তাই এই উপায়গুলো আপনারা একটু মেনে চলুন, দেখবেন অনেকটাই কমাতে পারবেন। ডক্টরের কাছে গিয়ে কৃমিনাশক যে প্রতিষেধক ওষুধ
সেটা আপনার বাচ্চাকে রেগুলার বেসিসে 6 মাস ছাড়া ছাড়া খাওয়ান। আর আপনারা সব ফ্যামিলি মেম্বাররাও কিন্তু বাচ্চার সাথে সাথে কৃমিনাশক ওষুধ খান এবং বাড়ির পোষ্য থাকলেও তাকে কৃমিনাশক ওষুধ খাওয়ান। তাহলে দেখবেন কৃমির উৎপাত থেকে অনেকটাই আপনারা বেরিয়ে আসতে পেরেছেন এবং আপনারা সুস্থ থাকতে পারছেন, আপনাদের বাড়ির সন্তানটি সুস্থ থাকতে পারছেন। তো বন্ধুরা, আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আশা করি তারাও উপকৃত হবে। আবার নেক্সট এপিসোডে দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন সঙ্গে অর্পিতা।